উন্নত বিশ্বে আমরা জানি যে মেন্টাল হেলথ অ্যাক্টটাকে খুব স্ট্রিক্টলি ফলো করা হয় এবং সেক্ষেত্রে রোগীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? মেন্টাল হেলথ অ্যাক্ট এই আইনটা তৈরি হয়েছে খুব ভালো কাজের জন্য। আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন নাই, কারণ এখনো পর্যন্ত অ্যাক্টের আন্ডারে কোনো পেশেন্টের যে চিকিৎসা হচ্ছে এটা আমি এর কোনো উদাহরণ আজ পর্যন্ত দেখিনি এখানে, কিন্তু একটা আছে সেটা আমি জানি। বিদেশে যেটা হয়, মেন্টাল হেলথ অ্যাক্ট একটা বানানো হয়েছে কারণ অ্যাক্টের দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে। এর ভিতরে একটা হচ্ছে গিয়া হোয়াট এভার দ্য পেশেন্ট উইল রিসিভ ইট শুড বি ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। এর মানে হচ্ছে গিয়ে আমরা মেন্টাল হেলথে ও চিকিৎসা নেক, বাড়িঘর চেঞ্জ করা হোক, ওর চাকরি চেঞ্জ করা হোক, ওর সামাজিক অবস্থা চেঞ্জ করা হোক, হোয়াট এভার যা কিছু করা হবে, 1 নম্বরের রুলস হচ্ছে ওর নিজের ভালোর জন্য করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যেটা আরেকটা অ্যাক্ট, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা লোক যদি বা কোনো একটা মানুষ যদি মেন্টাল হেলথে সাফার করে তাকে যেন সাহায্যটা কনফার্ম করার জন্য একটা দেওয়া হয়। তার মানে হচ্ছে গিয়ে এই লোকটাকে আলটিমেটলি চিকিৎসা নিতেই হবে। আচ্ছা, কেমন? এটা তার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। সো মেন্টাল হেলথ অ্যাক্ট ইটস অ্যাকচুয়ালি ভেরি পাওয়ারফুল। সো ইট ওভাররাইড দ্য হিউম্যান রাইটস। এই যে আমাদের যে হিউম্যান রাইটস আছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যে বলে হিউম্যান রাইটস 12টা পয়েন্ট আছে, এর ভিতরে ওই হিউম্যান রাইটকে ওরা এটাকে ওভাররাইড করে। মানে তোমাকে চিকিৎসা নিতে হবে, কারণ তুমি একজন অসুস্থ হয়ে সমাজে, ওই যে বললাম WHO বলে যে একটা মানুষকে সুস্থ থেকে শুধুমাত্র সমাজে না, তার পরিবারে না, দেশকেও কিছু দিতে হবে। একদমই। এর জন্য ওরা একটাকে ইমপ্লিমেন্ট করে এই কারণে, এবং এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। এতে মেইন লাভটা হচ্ছে গিয়া একটা ডাক্তার যখন নাকি সেই পেশেন্টটাকে দেখবে, সে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে হোয়াট এভার আই এম ডুইং ইজ বিন অবজার্ভড, এটাকে অবজার্ভ করা হচ্ছে। সো আমার ট্রিটমেন্টটাকে এভিডেন্স বেসড, গাইডেন্স বেসড হতে হবে, কারণ না হলে আমাকে কোর্টে যেতে হবে। কারণ একটা আছে এখানে সলিসিটর থাকবেই, এখানে উকিলরা থাকবেই, হসপিটালের সাথে উকিল সবসময় থাকে মেন্টাল হেলথের। রুগী যখন যাবে, রুগীটাকে কি ওষুধ দিচ্ছি ওইটাও উকিলরা গাইডলাইন ফলো করে দিচ্ছে, ওটা ফলো করবে। ওরা দেখবে যে এটা ঠিক মতো হচ্ছে কিনা, এবং ওই ওষুধটা এই রোগের যে উপসর্গ তার সাথে ম্যাচ করা আছে কিনা। কারণ ওরা ধরেই নেয় এরা ভালনারেবল। মেন্টাল হেলথ মানে হচ্ছে ভালনারেবল, মানে ওই লোকটার তো ওই মুহূর্তে হয়তো তার ব্রেনটা ঠিক মতো কাজ করছে না, বা নিজের জন্য ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা তার হয়তো এইটাই। এই কারণে মেন্টাল হেলথ একটা খুবই খুবই জরুরি। আর সেকেন্ড জরুরিটা হচ্ছে গিয়ে যেটা আমাদের দেশের যেটা অভাব, যে একটা মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু লোকটাকে আনাই হচ্ছে না মেন্টাল হেলথের আন্ডারে, চিকিৎসাটা পাচ্ছেই না সে। কিন্তু বিদেশে সুবিধাটা হচ্ছে গিয়ে যখনই 2 জন ডাক্তার এবং 1 জন সোশ্যাল ওয়ার্কার ঠিক করবে যে এই লোকটা অ্যাসেসমেন্ট করবে, ওরা করে যদি বলে না তার দ্যার ইজ এ নেচার অফ মেন্টাল ইলনেস, তখনই তাকে কিন্তু ইচ্ছা করে প্রথমে অফার করা হয় ভলান্টিয়ার, যে তুমি আসো চিকিৎসাটা নাও। কোনো কারণে সে যদি না করে বা তার যদি ক্যাপাসিটির লস, একটু আপনি বললেন, তখন অ্যাক্টের মাধ্যমে মানে আইনের মাধ্যমে তাকে ডিটেন করা হয়। মানে তাকে হসপিটালে কম্পালসারি তাকে যেতে হবে। ওই ডিটেনশনের আবার কিছু ভাগ আছে, 28 দিনের হতে পারে, 6 মাসের হতে পারে, এটা ডিপেন্ড করে তার অবস্থার উপরে, কিন্তু কম্পালসারি ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। সো দ্যাটস দ্য বিউটি অফ মেন্টাল হেলথ অ্যাক্ট। এটাই সৌন্দর্য। বাংলাদেশে এই যে মানসিক স্বাস্থ্য সেবা বা চিকিৎসা ব্যবস্থার মধ্যে সবচেয়ে জরুরি সংস্কার কোনগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সবার আগে হচ্ছে কি অ্যাওয়ারনেস রেজ করা, এবং গ্রাসরুট লেভেল, মানে একদম থানা লেভেল পর্যন্ত, উপজেলা, থানা, উপজেলা, গ্রাম, ওখানে মেন্টাল হেলথের কিছু ওয়ার্কার যাদের প্রাইমারিভাবে যারা বলতে পারবে যে কাজটা এখানে জেনারেল প্র্যাকটিশনার বা জিপিরা করে দেয়। আমরা কিন্তু এটা করছি, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যারা প্রোভাইড করতে পারে সেই ম্যান পাওয়ার কিন্তু আসলে তৈরি করা হচ্ছে এখন, ওইখানে ছড়াই দিতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে মেন্টাল রোগটাকে চেনাতে হবে মানুষকে। এই পাগল হয়ে গেছে এইসব, এইগুলো বাদ দিতে হবে। ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ আমরা ফলো করি, ঝাড়ফুঁক আছে, খেজুর কাটাতে বাড়ি, গাছের সাথে বেঁধে রাখা, শিকল দিয়ে বেঁধে রাখা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বোঝাইতে হবে এটা একটা সিম্পল রোগ। অন্যান্য যে রোগ আছে আপনার উচ্চ রক্তচাপ বা কার্ডিয়াক, অন্যান্য যে রোগগুলো আছে, নিউরোলজিক্যাল প্রবলেমগুলো আছে, এটাও একটা রোগ। আইডেন্টিফাই করা এবং এই রোগগুলো ভালো করা যায়। সিজোফ্রেনিয়া নিয়ে যখন বলছিলেন, সেখানে আমরা জানি এটা নিয়ে প্রচলিত অনেক ভুল ধারণা বা মিথ রয়েছে। এখানে সব থেকে বেশি দেখা গেছে দ্বৈত ব্যক্তিত্ব বা পাগলামি বলে আমরা আসলে এটাকে মনে করি। এই জায়গাটা নিয়ে যদি বলেন, এই ধারণা আসলে কতটা ট্রু, এবং সিজোফ্রেনিয়া কখনো কি আসলে ভালো হয় নাকি ভালো হয়? স্কিজোফ্রেনিয়া যেটা, এর কয়েকটা মিথ আছে, এর একটা না। 1 নম্বরটা হচ্ছে গিয়া এটা ভূত প্রেতের, কেমন ভূত প্রেত। 1 নম্বর হচ্ছে ওরা যে সিমটমটা থাকে, কারণ হ্যালুসিনেশন থাকে, অডিটরি বা ভিজুয়াল হ্যালুসিনেশন, চোখে ভুল দেখা বা কানে যে গায়েবী শব্দ শোনা, এগুলাকে ভূত প্রেতের আসর বলা হয় ফার্স্ট। 2 নম্বর হচ্ছে এই পুরো রোগটাকে বলা হয় পাগল বা পাগলামি।
3 নাম্বার হচ্ছে গিয়ে এই রোগ হলে এই মানুষগুলো অ্যাগ্রেসিভ হবে, এটা সবাই কিন্তু ধারণা করে। এরা আপনার উলঙ্গ হয়ে দৌড়াবে, কেমন, এরা আরেকজনকে আঘাত করবে, খামাখা একজনকে কামড় দিবে, আরেকজনকে মারবে, এদেরকে বেঁধে রাখো, এই অনেক কিন্তু এখানে মিথ আছে। আর এরা জীবনেও ভালো হবে না, এটাও একটা মিথ। এবং এই রোগের কোনো চিকিৎসা নাই, এটাও একটা মিথ। তাহলে এতগুলো কম্বিনেশন দেখেন আপনি, একটা রোগের ভিতরেই এতগুলো। এবং স্কিজোফ্রেনিয়া হলে সবাই একটা কথাই বলে যে ও তো পুরোপুরি বদ্ধপাগল হয়ে সমাজের বাইরে চলে গেছে, মানে ওই লোকটাকে আর সুস্থ হয়ে ফিরে আসার কোনো রাস্তাই রাখা হয় না। সিজোফ্রেনিয়া ভালো চিকিৎসাযোগ্য একটা মানসিক রোগ, এবং এটা 100% এটা ভালো হয়, লং টাইম কিন্তু ভালো হয়। আর্লিতে ধরতে পারলে বেশি হয়, পরবর্তীতে ধরলে সময় লাগে, কিন্তু হয়, সুস্থ হয় মানুষ।